দলের নেতা কর্মী যারা ক্ষমতায় থাকে তাদের খুন হওয়া, তাদের রক্তাক্ত হওয়া, এর জন্য প্রতিপক্ষ লাগে না, অন্য দল লাগে না, নিজের দলের নেতা কর্মীরাই এখন ঘরের শত্রু বিভীষণ। সেই ঘটনাও ঘটছে খুলনায়, খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুরে ফখরুল শেখ নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার দিবাগত রাত 12:55 রূপসা ব্রিক্স নামক ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে এবং উপজেলা যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী সব জায়গায় অব্যাহতভাবে চলতেছে, কোনো বিরাম নেই। এটা কবে শেষ হবে, এটা কিভাবে শেষ হবে, এটা বোঝা যাচ্ছে না। আর কত রক্ত। মাত্র দুদিন আগে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড সংলগ্ন এলাকায় ঢাকা কলেজকে ঘিরে ছাত্রদল যুবদল দুই দল সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং এক পৈশাচিক কায়দায়, আদিম পৈশাচিক বন্য কায়দায় তারা একে অপরের উপরে চড়াও হয়েছে। নেপথ্যের কারণ হচ্ছে অর্থ এবং দোকান থেকে টাকা উত্তোলন করা। বিএনপির যে দলীয় প্রতীক সেটিও কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার ছবিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এখন আছি ঠিক নিউ মার্কেট যুবদল অফিসে। আমরা এখানে অফিসের মধ্যে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি সেটি কিন্তু ভেঙে পড়ে আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং অপর পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাঙা অবস্থায় পড়ে আছে, এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দর্শক, এটি কোনো বুলডোজার দিয়ে চালানো কোনো অফিস নয়, এটি কিন্তু একটি থানা যুবদলের অফিস। আমরা যদি অফিসের একটু সামনে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, অফিসের পুরোটা দিক জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাঙাচোরা অবস্থা এবং চেয়ার ভাঙা অবস্থা দেখতে পাচ্ছি, এবং অফিসের যে অবস্থা যদি আপনাদের দেখাই যে কাজগুলো টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আসলে ঘটনাগুলো একটু যদি বলার চেষ্টা করি যে গতকালকে ঢাকা কলেজ ছাত্রদল এবং যুবদলের মধ্যে একটি মারপিটের মতন ঘটনা ঘটেছে, এবং সেই মারপিটের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, এবং তারপর পরই নিউ মার্কেট যেই যুবদলের যে অফিস রয়েছে সেই অফিসে আমরা এই ধরনের ভাঙচুরের ঘটনা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি আরো একটু দেখাই যে বিএনপির যে দলীয় প্রতীক যে ধানের শীষ, সেই ধানের শীষও কিন্তু এখানে পড়ে থাকতে আমরা দেখতে পাচ্ছি, সেটিও কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে এবং ভাঙা চেয়ার আমরা দেখতে পাচ্ছি। যে যতটুকু আমরা জানতে পেরেছি যে গতকালকে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউ মার্কেট থানা যুবদলের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি এলইডি টিভি, সেই এলইডি টিভিটিও কিন্তু ভেঙে চুরে একদম চুরমার করা হয়েছে, সেটির ভাঙা দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। জানিয়েছে ছাত্রদল অভিযোগ করেছে যে যুবদল তারা চাঁদাবাজি করে, এই জন্য তারা যুবদলের সাথে তাদের মধ্যে একটা হাতাহাতির মতন ঘটনা করেছে, এবং একই ধরনের অভিযোগ যুবদলও তুলছে। যুবদল বলছে যে ঢাকা কলেজ ছাত্রদল তারা চাঁদাবাজি করে, এবং এই দুজনের পাল্টাপাল্টি অভিযোগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট থানা যুবদলের যে অফিসটি রয়েছে সেই অফিসটি ফেলা হয়েছে, এবং শুধু সেটি নয়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে। দেখতে পাইবেন কয়েকদিন পরেই কি বাজে পরিস্থিতিতে দেশটা পড়তে যাচ্ছে। আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়ার, তারেক রহমান হলো উল্টা পথে মোহাম্মদপুরে যাইতেছে না। আমরা বলি ভাই ওইদিকে না গুলিস্তান, বলে যে না এদিকে গুলিস্তান যাব। বলছে কে বলছে তোমাকে? সালাউদ্দিন আমাকে বলছে। মানুষ আরেকজন সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করতেছে ওইদিকে দেখাইছেন তো, ওই গুলিস্তানের কথা বলে তো ওদিকে নিয়ে যেতেছে, কারণ ওইখানে সালামের দপ্তর আছে। আপনি কতটুকু চিন্তা করেন যে লোকটা বাংলাদেশের যার ভ্যালু হলো 22,000 কোটি টাকা, সে বাংলাদেশের 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা মাইরা দিচ্ছে। আর এটাকে রক্ষা করার জন্য সালাউদ্দিন সাহেব রাজনৈতিক যত নোংরামি তত আশ্রয় নিয়েছেন। তারপরে সালাউদ্দিন ভাই বলতেছে আমি খুবই দেশপ্রেমিক। আমি বলছি আপনি মরার পরে বুঝবো আমি দেশপ্রেমিক না। কেন? শেখ মুজিব তো দেশপ্রেমিক ছিল, কিন্তু মরার আগে তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার হয়ে গেছে। মরার আগে আমরা কাউকে হাদিব মরিয়া প্রমাণ করিয়াছে সে দেশপ্রেমিক। ফলত সালাউদ্দিন ভাইয়ের যে ইভেন্ট যে অ্যাক্টিভিটিস গুলা, এগুলো কোনো পেট্রিয়ট যায় না, এগুলো হলো বাংলাদেশ বিরোধী উনি কার্যক্রম করতেছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যাদেরকে নিয়ে এসেছে এমপি গুলা কি অবস্থা। এই যে দেখেন নুরুদ্দিন অপু, প্রধানমন্ত্রীর ক্লোজ এলাই, তার সে কালবেলা কিনছে, এবং এটার মূল্য ছিল 10-12 কোটি টাকা, এটা কিনছে মানে 30-40 কোটি টাকা দিয়ে। ব্ল্যাক মানি হলো এটাতে সার্কুলেট করছে, ওটা দিলে লেখা হলো জয় বাংলা। ঠেলা সামলাইতে সামলাইতে কবে যে এগুলার হবে কি হবে আল্লাহ জানাবে। জয় বাংলা দিব্যি হলে সবকিছু চালিয়ে যাচ্ছে। আপনি দেখেন সকাল থেকে আমার বাসায় এখনো রান্না হয় না, গ্যাস নেই। 20% শ্রমিক ছাঁটাই করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে গ্যাস নাই।
বিদেশে প্রবাসীদের সাথে গিয়ে কথা বলেছে কি যে বাজে অবস্থায় আছে তারা। তাহলে এই 5 মাসে আমরা বলেছিলাম আমরা একটা রিফর্মের ট্রেনে উঠি। দেশটা সংকট, তারেক রহমান দেশ চালাইতে কষ্ট হবে, কারণ আসলে আমরা বিপদে আছি। যদি আমাদেরও দেওয়া হয় বা আপনাদেরও দেওয়া হয়, আপনাদেরও এই অবস্থা চলবে চালাইতে, কারণ দেশের যা 12টা অবস্থা বানায় গেছে শেখ হাসিনা অথবা অন্যরা, এটা থেকে উত্তরণ হইতে আমাদের অনেক কঠিন সময় লাগবে। তাহলে উত্তরণ করতে হলে তারেক রহমান যদি একাই নিজে চিন্তা করে আমি হলো ঠেলে হলো হিমালয় পাহাড় হলো জয় করে ফেলবো, এটা তো তারেক রহমান পারবে না। কারণ ওনার কি আমরা বিরোধী নাকি? আমরা ওনাকে বলি যে আপনার এটা করতে হবে, আপনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। 24-এর যে লড়াইটা এটা চলমান আছে, এবং সে 24-এর যে লড়াইটা সেটা কোথা থেকে চলমান কিভাবে আছে আমি আজকে একটু, যেহেতু হজরতরা এখানে আছেন, একটু এক্সপ্লেইন করব। প্রথমত হলো আমরা 11 দলীয় জোটে আছি। এনসিপি আমরা জামাত না। এনসিপির একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা আমরা আমাদের ছোট জীবন থেকে শুরু করেছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে গভীর অনুধাবন করেছিলাম বাংলাদেশের যে রাজনীতি, সে রাজনীতিটা কোথা থেকে আমরা করব, কেন করব। আমরা 2টা শব্দ নিজেদের মগজে ঢুকিয়ে নিয়ে এবং প্রচার করা শুরু করি। একটু এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামায় বলতেই হবে যে তারাও আসলে অনুধাবন করেনি, এনসিপি অনুধাবন করেনি। নাহিদ এবং আসিফ যখন ইউনূস সরকারে ছিল, অথবা ওই সমন্বয়কদের যারাই ইউনূস সরকারে ছিল, তারা মিনিমাম কোনো অবদান রাখতে পেরেছিল ইউনূস সরকারকে দিয়ে সংস্কার করানোর কিংবা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য পারেনি, বরং তাদের নামে দুর্নীতির কথা শোনা গেছে। বাংলাদেশের রাজনীতির যে বন্দোবস্ত এখানে আসমান থেকে ফেরেশতাকে এনে দিল, সে দুর্নীতিবাজ লম্পট খুনি হয়ে যাবে। হচ্ছে কি বলাকা হলের সামনে ওইখানে একটা দোকান দখল করার জন্য গেছিল কামরুল ছেলেটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু মঙ্গলবার এরিয়া বন্ধ, তো এখানে দখল করার জন্য যাওয়ার প্রেক্ষাপটে আমরা বাধা দিচ্ছি। তো সাংগঠনিকভাবে এটা হচ্ছে গিয়ে দখলদারিত্ব, চাঁদাবাজি এগুলো নিষিদ্ধ, কারণ সে ওইখানে প্রতিনিয়ত চাঁদাবাজি করে। ওই বলাকার আশপাশে কিছু দোকান থেকে সে প্রতিনিয়ত চাঁদা তোলে, প্রতিদিনই 1000 2000 মানে এরকম চাঁদা নেয়। তো আমরা আজকে বন্দর মার্কেটে আসছি, ওইখান থেকে বাধা দেওয়ার পরে, দখলদারিত্ব করার পরে বাধা দিছি, তখন সে মানে একটু ক্ষিপ্ত হয়ে গেছে। পরে যাই হোক এখানে সিনিয়ররা মিটমাট করে দিয়েছে। পরে আমরা অফিসে আসার পরে এখানে সিনিয়ররা কথাবার্তা বলছে। এক পর্যায়ে ওরা আইসা দেখে যে এখানে অতর্কিত হামলা করে অফিসের বিভিন্ন ধরনের ভাঙচুর করছে। যেমন আমাদের হচ্ছে যুবদলের অফিস, এখানে প্রাইম মিনিস্টারের ছবি, তারপর যে চেয়ারম্যানের ছবি, তারপর হচ্ছে জিয়াউর রহমান, আমাদের ঢাকা 10 আসনের মাটি উন্নয়ন নেতা শেখ রবিউল আলম ভাইয়ের ছবিটাও তারা এখানে ফেলে দিচ্ছে। তো এখানে যে আপনারা দেখছেন যে ভিতরে কী অবস্থা, তো সেই ক্ষেত্রে আপনারা এটা একটা পদক্ষেপের অবশ্যই আশা করি যে তার কাক কাকের মাংস খায় না, একটা কথা প্রচলিত আছে, পুলিশের মাংস খায় না, কিন্তু বাংলাদেশে বিএনপির মাংস খাবে, এটা হচ্ছে তার আলামত। আপনি যখন জনগণের বৃহত্তর আকাঙ্ক্ষা, বৃহত্তর স্বপ্ন, এবং এটি এমন একটি আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষার জন্য মানুষ বছরের পর বছর রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, 24-এর রক্ত শুকানোর আগেই আপনি ক্ষমতা পেয়ে গেলেন, ক্ষমতায় চলে আসলেন এবং প্রকাশ্যে জনগণকে উপেক্ষা করলেন। আপনি গণভোট কি চেনেন না, আপনি সংস্কার কি বোঝেন না, আপনি সংসদ ভবনে বসে গণতন্ত্র শিখান। এর পরিণাম কিন্তু ভোগ করতেই হবে। এর পরিণাম কখনো শুভকর কিছু নিয়ে আসবে না, না আপনার জন্য না দেশের জন্য। সম্ভবত 3.46 or something like that, এরকম কিছু একটা হবে। তাহলে জিডিপির অবস্থা আমাদের ভয়াবহ, এটা আগে আমাদের মানতে হবে। কাজেই বর্তমান সরকারের প্রথম দায়িত্ব ছিল বলে আমি মনে করি, 5 মাস কিন্তু হয়ে গেছে, একেবারে কম সময় না। মানে প্রস্তুতির জন্য, পারফরমেন্সের জন্য এখনো সময় আমরা এখনো বিবেচনা করব না, কিন্তু প্রস্তুতির জন্য 5 মাস একেবারে কম সময় না। তাহলে প্রথম তাদের স্বীকার করা উচিত ছিল যে আমার ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে না, তাহলে ওয়েলথ ক্রিয়েশন করতে হবে, জিডিপি গ্রোথ বাড়াতে হবে, নাহলে আসবে কোত্থেকে? এখন ওয়েলথ ক্রিয়েশন কিভাবে করবেন? আমি আবার মানে আমার সেই প্র্যাকটিসিং ইকোনমিক্সে আমি একটু প্রাচীনপন্থী, বয়সেও প্রাচীন, পন্থাতেও প্রাচীন। আমি মনে করি বাংলাদেশে আপনার যদি ওয়েলথ ক্রিয়েশন করতে হয় তাহলে জব ক্রিয়েশন করতে হবে। ফ্যামিলি কার্ড ইজ নট দ্য সলিউশন, জব ক্রিয়েশন ইজ দ্য সলিউশন। এটা আমি মনে করি আমার হয়তো চিন্তাধারা প্রাচীনপন্থী, আগেই বললাম। কারণ মানুষকে, আমি একসময় সরকারে ছিলাম, আপনারা জানেন, খুব ছোট দায়িত্বে ছিলাম, তো খুবই জুনিয়র ব্যক্তি ছিলাম সরকারে সেই সময়, কিন্তু ইকোনমি নিয়ে কাজ কারবার করতাম আমি।
তো আমার যেটা ছিল যে আমরা আমাদের ইকোনমিকে ঋণ নির্ভর থেকে ইনভেস্টমেন্ট নির্ভরে নিয়ে আসবো। এটা আমি বলেছিলাম আজ থেকে প্রায় 20-25 বছর আগে। আমার ভালো লাগলো, কাল না পরশু দেখলাম প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন। তো সেটা আমার মনে হলো যে 25 বছর আগে আমি এই কথাটা বলেছিলাম যে ঋণ নির্ভর থেকে আমরা ইনভেস্টমেন্ট নির্ভরে নিয়ে আসবো। তো এখন এটা যদি করতে যাই তাহলে ফ্যালাসিটা দেখেন। আজকে কিন্তু একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছে বাংলাদেশে, সেখানে প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন এবং আজকেই ঢাকা শহরে গ্যাস নাই। আপনি ফ্যালাসি বুঝতে পারছেন, আজকে দেশের প্রধানমন্ত্রী বিনিয়োগ সম্মেলন করছেন, কিন্তু সেই দিনই সমস্ত পেট্রোল পাম্পগুলো না যেগুলোতে সিএনজি দেয় সেই পাম্পগুলো সব বন্ধ, সেখানে গাড়ির সারি, কারণ গ্যাস নাই। তো আপনার যে দেশে গ্যাস নাই সেই দেশে আপনি কিভাবে বিনিয়োগ সম্মেলন করতে পারেন? এটা অনেকটা ঘোরার আগে গাড়ি জোড়ার মতো অবস্থা হয়ে গেছে। কাজেই সরকারের বিনিয়োগ সম্মেলন আমি মনে করি ইটস টু আর্লি। বিনিয়োগ সম্মেলন না করে এখন যে কাজে মনোনিবেশ করা দরকার ছিল, যে বিনিয়োগের জন্য যে এলিমেন্টগুলো লাগে সেগুলোর ব্যবস্থা করায় সময় কাটানোটা বেশি দরকার ছিল সম্মেলন না করে। আমি গ্যাসের যে সমস্যার কিভাবে সমাধান করব, বিদ্যুৎ কিভাবে সমস্যার সমাধান করব, আমার ম্যান পাওয়ারেও কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি? সংখ্যায় না, কোয়ালিটিতে। কোয়ালিটি ম্যান পাওয়ার। কোয়ালিটি বলতে আমি বলছি না কোয়ালিটি মানে পিএইচডি না, কিন্তু কোয়ালিটি মানে হচ্ছে যার যে কাজের দরকার। যেমন আপনি পিএইচডি হতে পারেন, আপনি হয়তো কথার কথা লিটারেচারে পিএইচডি, এখন আপনাকে ফ্যাক্টরিতে যদি কাজ দেয়া যায় আপনি সেখানে কোয়ালিটি পারসন না। ওখানে আমার ফ্যাক্টরির জন্য যে সে হচ্ছে কোয়ালিটি পারসন। আপনি বিশাল ডিগ্রি নিয়ে আসতে পারেন বিদেশে, বাট ইউ আর নট দ্য রাইট পারসন দেয়ার। সুতরাং এই কাজগুলো আমি আগে রেডি না করে আমি বিনিয়োগ সম্মেলন করছি। আমার ধারণা এগুলো 2 বছর সরকারের সময় নেওয়া উচিত ছিল এটাকে অর্গানাইজ করার জন্য, তারপরে আপনি বিনিয়োগ সম্মেলন করেন। ইট উড হ্যাভ বিন বেটার, আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা মনে হয়। তাহলে কি হলো? জিডিপি। এখন ওই যে আরেকটা বলি প্রাচীনপন্থী, তাহলে বাংলাদেশে যদি জব ক্রিয়েশন করতে হয় তাহলে 2টো সেক্টরকে, আমার 3টা সেক্টরের মধ্যে 2টো সেক্টরকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। একটা সেক্টর হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিংয়ে যদি আমি না যাই তাহলে এত মানুষকে আমি চাকরি কোথা থেকে দিব? সুতরাং কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শেখ হাসিনা এটার জন্য অনেক কিছুর জন্য দায়ী। এই যে এখন যে ম্যানুফ্যাকচারিং নিয়ে আমরা আর কোনো কথা শুনি না, এটার জন্য শেখ হাসিনা দায়ী। কারণ শেখ হাসিনার যে জিডিপির যে গল্প ছিল সেই গল্প ছিল মেগা প্রজেক্ট নির্ভর গল্প। এই 15 বছর ধরে আপনারা উন্নয়নের যে গল্প শুনেছেন সব গল্প মেগা প্রজেক্ট। কারণ কি? মেগা প্রজেক্ট থেকে চুরি করা যায়, মেগা প্রজেক্ট থেকে দুর্নীতি করা সহজ। এই জন্য এই 15 বছর ধরে আপনারা কখনো ম্যানুফ্যাকচারিং এর গল্প কারো মুখ থেকে শোনেন নাই। আর আমি যখন ক্ষুদ্র দায়িত্ব পালন করতাম বিনিয়োগ বোর্ডের এই চেয়ারম্যান হিসেবে, নির্বাহী চেয়ারম্যান তো প্রধানমন্ত্রী নিজে, নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমাদের কথা ছিল যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমার ডাবল ডিজিট গ্রোথ লাগবে। এবং ওই সময় আমার মনে আছে পরপর 2 বছর আমরা ডাবল ডিজিট গ্রোথ করেছিলাম। ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন এবং দায়িত্ব গ্রহণ করেন। ফ্যামিলি কার্ড উদ্যোগের মূল বিষয়াবলী: 1. কার্ডের কার্যকারিতা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে রাষ্ট্রীয় অর্থ ও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম এটি। উপজেলা পর্যায়ে বিশেষভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় একতুল কালাম কাণ্ড শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারাও গণমাধ্যমে দেখে থাকবেন হয়তো, প্রিয় দর্শক শ্রোতা, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো আগে আসে, সেখানেও আপনারা অনেকেই যুক্ত আছেন, তো খোঁজ খবর রাখছেন অনেকেই আমি জানি। তো ফ্যামিলি কার্ডের খোঁজ খবর নেবার জন্যে, অর্থাৎ যারা ফ্যামিলি কার্ড পাবেন তাদের সম্পর্কে তথ্য জোগাড় করার জন্যে তথ্য সংগ্রহকারী এবং তাদের সুপারভাইজার, এই 2টো পদে বিভিন্ন উপজেলায় নিয়োগ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং উপজেলার সমাজ সেবা কর্মকর্তারা এই কাজগুলো করছেন যৌথভাবে। তো উপজেলার প্রধান নির্বাহী হিসেবে মুখ্য দায়িত্ব পালন করছেন মূলত উপজেলা নির্বাহী অফিসাররা, ইউএনওরা। যে কয়টি উপজেলায় পরীক্ষা নেওয়া হয়েছে, বেশ কয়েকটি উপজেলায় পরীক্ষা নিয়ে, লিখিত পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা, এইসব নিয়ে
চূড়ান্ত ফলাফলের তালিকা ঘোষণা করা হয়েছে অতি সম্প্রতি কয়েকটি উপজেলা থেকে। আর যেখানে যেখানে এই তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেই বিশাল ঝামেলায় পড়েছেন উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট উপজেলার সমাজসেবা কর্মকর্তা। তারা সরকারি দলের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের তোপের মুখে পড়েছেন ইউএনওরা এবং সমাজসেবা কর্মকর্তা। কারণ হলো যেখানে যেখানে এই পরীক্ষাগুলো হয়েছে ফলাফলে বিএনপি সংশ্লিষ্টরা পাশ করে আসতে পারেননি। অর্থাৎ যেহেতু লিখিত পরীক্ষা হয়েছে, ভাইবা হয়েছে, এই কম্বাইন্ড যে মার্কস বা মেরিট লিস্ট তৈরি করা হয়েছে সেই মেরিট লিস্টে বিএনপি যারা করেন বিভিন্ন পর্যায়ে তারা আসতে পারেননি, পাশ করে আসতে পারেননি। তো বাট তারা সেটি মানতে রাজি নন। তারা ইউএনওদের বিরুদ্ধে এবং সমাজসেবা কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু পাইকারি অভিযোগ এনেছেন, ভয়াবহ অভিযোগ সেগুলো। প্রতিটি জায়গায় অভিযোগ হলো যে ইউএনওরা পক্ষপাতদুষ্ট, তারা টাকা খেয়ে কিংবা অন্যায়ভাবে প্রভাবিত হয়ে আওয়ামী লীগ কর্মীদের নিয়োগ দিয়েছেন। দু একটি জায়গায় জামাতের কর্মীরাও নিয়োগ পেয়েছেন। এই অভিযোগ তাদের, বিএনপির কেউ নিয়োগ পাননি, ছাত্রদলের কেউ না, যুবদলের কেউ না। এই তাদের ক্ষোভ, এই তাদের কষ্ট এবং রাগ, এবং এর বহিঃপ্রকাশ তারা কিভাবে ঘটিয়েছেন সেইটি আমি কয়েকটি উপজেলার ঘটনা তুলে ধরে আপনাদের সামনে পেশ করব। এই রাগের এবং ক্ষোভের বহিঃপ্রকাশ এবার ছিল শুক্রবার রাতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান এবং উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলুর মধ্যে একটি টেলিফোনিক কনভারসেশন হয়, টেলিফোনে কথোপকথন হয়। সেইটি অডিও ক্লিপ 2 মিনিট 35 সেকেন্ডের ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার রাতে। আর সেইটি শুধু পীরগঞ্জ উপজেলা নয়, রংপুর জেলা নয়, সারা দেশের অর্থাৎ টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সেই ঘটনাটি। তো অডিও ক্লিপে ছাত্রদল সভাপতি পীরগঞ্জ উপজেলার মোস্তাফিজুর রহমান মিলুকে বলতে শোনা যায়, ইউএনওকে বলছিলেন হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, যে আপনি আওয়ামী লীগারদের এবং জামাতিদের, তারা রানিং জামায়াত করছে এমন লোকদের আপনি নিয়োগ দিলেন, তালিকায় তাদের নাম আসলো, আমি আপনাকে 100-এরও উপর ছাত্র দলের কর্মীর নাম দিয়েছিলাম, সেখান থেকে কেউ আসলো না। ক্ষোভ প্রকাশ করছিলেন, ফলাফল বাতিল চাইছিলেন এবং ইউএনওর বিচার দাবি করছিলেন। তো মাহমুদুল হাসান সোজা সাপটা উত্তর দিয়েছেন যে সব কিছু নিয়ম মেনে হয়েছে, যথাযথ পরীক্ষা হয়েছে এবং ছাত্র দলের কেউ পাশ করে আসতে পারেননি। এবং তিনি আরেকটি বোমা ফাটালেন যে ন্যূনতম পাস মার্ক নির্ধারণ করা হয়েছিল 70, 100-এর মধ্যে সম্ভবত পরীক্ষাটি নেওয়া হয়েছিল। তো 70-এর মধ্যে ছাত্র দলের ছেলেপেলেরা বা যুব দলের তারা কেউ 35-40-এর বেশি মার্কস পাননি, ফলে মেধা তালিকায় তারা আসতে পারেননি। না পারবার কারণে যারা এসেছেন তাদেরকে এখন তারা আওয়ামী লীগ কিংবা জামায়াত ট্যাগ দিচ্ছেন। তো এই ছিল 7 আগস্ট শুক্রবারের ঘটনা। এইবার আসবো ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটেছে প্রিয় দর্শক শ্রোতা। ফ্যামিলি কার্ডে দুর্নীতির ঝুঁকি এবং 2, সরাসরি নগদ, খাদ্য সহায়তার, ডাইরেক্ট ট্রান্সফার চেয়ে কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন কেন বেশি কার্যকর হতে পারে। বিষয় দুটিকে বিশ্লেষণ করলে সুবিধা ও চ্যালেঞ্জগুলো স্পষ্ট হয়ে ওঠে। ফ্যামিলি কার্ড কি দুর্নীতির নতুন মাধ্যম হয়ে দাঁড়াতে পারে? যে কোনো সরাসরি সহায়তা বা ক্যাশ ফুড ট্রান্সফার কার্ডের ক্ষেত্রে প্রধানতম ঝুঁকি হল দুর্নীতি ও অপব্যবহার। ইতিহাস বলে অতীতে বিভিন্ন ধরনের কার্ড বা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বেশ কিছু সমস্যা দেখা গেছে। স্বজনপ্রীতি ও দলীয়করণ, প্রকৃত দরিদ্র পরিবার বাদ পড়া এবং প্রভাবশালীদের আত্মীয় বা পরিচিতদের নামে কার্ড ইস্যু হওয়া। ভুয়া কার্ড বা গ্যান্ট কার্ড, গস্ট কার্ডস, কাগজে কলমে ভুয়া নাম দেখিয়ে ফান্ড তছরূপ করা। ডাটাবেজের স্বচ্ছতার অভাব, সঠিক তথ্য ডিজিটাল সিস্টেমে অন্তর্ভুক্ত না হওয়া। তবে এটি কি দুর্নীতির নতুন রূপ নেবে নাকি কার্যকর হবে? যদি এটি সনাতন পদ্ধতিতে ম্যানুয়ালি এনভেলপ বা ইউনিয়ন পরিষদ পর্যায়ে বিতরণ করা হয় তবে দুর্নীতির ঝুঁকি প্রায় 100%। কিন্তু যদি এটি বায়োমেট্রিক সিস্টেম, এনআইডি, আঙুলের ছাপ, জাতীয় ডাটাবেজ সমন্বয়ে এবং সরাসরি ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস এর মাধ্যমে পরিচালনা করা হয় তবে মধ্যস্বত্বভোগীদের ঘুষ বা দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সফলতা পুরোপুরি নির্ভর করছে প্রযুক্তির ব্যবহার এবং প্রশাসনিক স্বচ্ছতার উপর। অর্থনীতিবিদদের মতে কাউকে প্রতিদিন একটি করে মাছ খেতে দেওয়ার চেয়ে তাকে মাছ ধরা শিখিয়ে দেওয়া অনেক বেশি টেকসই।
আপনার যুক্তির মূল ভিত্তিটি ঠিক এখানেই। কর্মসংস্থান প্রকল্পের পক্ষে যুক্তি, সালম্বিতা, সরাসরি টাকা বা চাল দিলে মানুষের মধ্যে এক ধরনের ভাতা নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সি সিন্ড্রোম তৈরি হতে পারে। কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করলে মানুষ নিজের উপার্জনে আত্মমর্যাদার সাথে বাঁচতে পারে। স্থায়ী উন্নয়ন, কারখানা স্থাপন, ভোকেশনাল ট্রেনিং বা ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিলে দেশের উৎপাদন বা জিডিপি বাড়ে। তাহলে সরকার কেন ফ্যামিলি কার্ডের মতো ব্যবস্থা নেয়? কেন এটিও প্রয়োজন? তাৎক্ষণিক স্বস্তি, শর্ট টার্ম রিলিফ, নতুন কারখানা প্রতিষ্ঠা বা কর্মসংস্থান তৈরি হতে বছর বছর সময় লাগে। কিন্তু একজন রিকশা চালক, বয়স্ক, বিধবা বা সুবিধাবঞ্চিত মানুষের আজ সন্ধ্যার খাবারের প্রয়োজন। সেই জায়গায় ক্যাশ বা ফুড সহায়তাই একমাত্র দ্রুত সমাধান। মুদ্রাস্ফীতির ধাক্কা সামলানো, তীব্র মূল্যস্ফীতির সময় আয়ের একটি বড় অংশ খাদ্য কিনতে চলে যায়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে খাবার পেলে দরিদ্র পরিবারের প্রকৃত আয় কিছুটা সুরক্ষিত থাকে। টেকসই সমাধান কি হতে পারে? বিশ্বের সফল উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা বলে সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান এ দুটিকে একে অপরের পরিপূরক, কমপ্লিমেন্টারি হিসেবে দেখা উচিত, প্রতিপক্ষ হিসেবে নয়। সর্বোত্তম নীতি হতে পারে টু ট্র্যাক অ্যাপ্রোচ। 1. শর্ট টার্ম বা স্বল্প মেয়াদে অতি দরিদ্র, বৃদ্ধ ও সুবিধাবঞ্চিতদের জীবনধারণের জন্য ডিজিটাল ও স্বচ্ছ পদ্ধতিতে ফ্যামিলি কার্ড চালু রাখা। 2. লং টার্ম বা দীর্ঘমেয়াদে যুব সমাজ ও কর্মক্ষম মানুষদের জন্য কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ঋণ ও বিশেষ কর্মসংস্থান প্রকল্প চালু করা, যেন তারা ফ্যামিলি কার্ডের ওপর নির্ভরতা কমিয়ে একসময় নিজেরাই এই গ্র্যাজুয়েশন সম্পন্ন করে কার্ডের তালিকা থেকে বের হয়ে আসতে পারে। কোনো দীর্ঘমেয়াদী কর্মসংস্থান কাঠামোর সাথে যুক্ত না থাকে, তবে তা সাময়িক স্বস্তি দিলেও শেষ পর্যন্ত রাষ্ট্রীয় বাজেটের ওপর স্থায়ী চাপ এবং দুর্নীতির ঝুঁকি বাড়াতেই ভূমিকা রাখতে পারে।